দর্শক আপনারা নিশ্চয়ই অধীর অপেক্ষায় আছেন যে আগামীকালকে ঈদ কিভাবে উদযাপন করবেন তার প্রস্তুতি হিসেবে আজকে বিভিন্ন জায়গায় ঈদের জামাতের জন্য প্রস্তুত হয়েছে বিভিন্ন এলাকা এবং নারীর টানে বাড়ি ফিরছে মানুষ আজকে শেষ মুহূর্তে যে কোনোভাবে তারা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যমে সড়ক রেল নৌ নানা মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছেন এর ভিতরে আবহাওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখন বৃষ্টি হতে পারে অথবা আজকের দিনের আবহাওয়া কি এবং দেশের বাইরের পরিস্থিতি বা কি সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে আপনাদের জন্য ঢাকার আবহাওয়ার কথা যদি বলি আপনাদের জন্য আমি দেখাতে চাই এখানে তাপমাত্রা এখন রয়েছে মাত্র 27 ডিগ্রি সেলসিয়াস ঢাকায় এবং এরপর 29 ডিগ্রি সেলসিয়াস হবে এটা মোটামুটি দুপুর 1টা নাগাদ এরপর ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমবে 27 ডিগ্রি হবে বিকেল 4টা নাগাদ এবং 26 ডিগ্রি হবে সন্ধ্যা 7টা নাগাদ এই তাপমাত্রার হিসেবটা একটু আগে দেখাচ্ছিলাম কারণ এই সময়গুলোতে মানে যখন এটা মে মাস এবং জ্যৈষ্ঠ মাস চলে জ্যৈষ্ঠ মাসে এই ধরনের তাপমাত্রা স্বাভাবিক না এটা আসলে বৃষ্টির পূর্বাভাস এবং একটু আগে আপনারা প্রতিবেদনে দেখছিলেন যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এর মধ্যে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সেখানে জানানো হয়েছে যে ঈদের দিনেও বৃষ্টি থাকবে মানে হচ্ছে 31 তারিখ পর্যন্ত যে কোনো সময় থেমে থেমে বৃষ্টি হবে পুরো রাজধানী সহ সারা দেশ জুড়েই বিভিন্ন এলাকায় কিছুটা সময় কখনো কখনো বিরতি দিতে পারে আজকের কি পরিস্থিতি আজকে আপনারা যারা রাজধানী ছাড়ছেন অথবা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আপনারা যানবাহনে ওঠার যে প্রস্তুতি রাখছেন এর ভিতরে বৃষ্টি যেভাবে নিয়ন্ত্রণ করা যায় ছাতা বা রেইনকোট এই বিভিন্ন মাধ্যমগুলো কিন্তু বা বিভিন্ন উপকরণগুলো কিন্তু আপনাদের সাথে থাকা জরুরি কারণ এই সময়টাতে বৃষ্টি হতে পারে আপনার যেই গন্তব্য পথ এখানে আপনি বৃষ্টির মুখে পড়তে পারেন বলেই অধিকাংশ যে আবহাওয়ার প্রেডিকশন সেখানে দেখা গেছে এবং সেখানে যেই তথ্য দেখা গেছে সেখানে মানে অধিকাংশ জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে যে বাতাসের গতিবেগ অথবা যে নানা অনুষঙ্গগুলো আছে সেগুলোতে বৃষ্টির মানে সম্ভাবনাটাই তীব্র এছাড়া আমরা ঢাকার পরিস্থিতি জানাচ্ছিলাম এবার আইকিউ এয়ার ইন্ডেক্সে আজকের পরিস্থিতিটা কি সেটা একটু জানিয়ে দিতে চাই যে কোন দেশে সবচেয়ে বেশি দূষিত শহর পাওয়া গেছে এবং কোথায় সবচেয়ে কম সেটা একটু জানিয়ে দিতে চাই আজকের সবচেয়ে দূষিত শহরের তালিকায় মানে পলিউটেড শহরের তালিকায় রয়েছে ভারতের দিল্লি এবং সেখানে পপুলেশন মোটামুটি 210 এটাকে বলে ভেরি আনহেলদি সিচুয়েশন এটাকে বলে এরপরে আছে পাকিস্তানের লাহোর এরপরে আছে জাকার্তা ইন্দোনেশিয়ার জাকার্তা এরপরে আছে কঙ্গো এরপরে আছে ভারতের আরেকটি শহর কলকাতা সেখানে মানে এগুলো হচ্ছে খারাপের তালিকা মানে তাপমাত্রা না এটা বায়ুমান যেগুলোর খারাপ এইটার তালিকা দিচ্ছে এরপরে হচ্ছে আজকে দুবাইয়ের যে বাতাস সেটার মানও খারাপ বলে পাওয়া গেছে বা খারাপের হিসাবটা জানাচ্ছিলাম এর হচ্ছে ক্লিনেস্ট সিটিজ যেগুলো আছে বিশ্বের সবচেয়ে ক্লিন সিটি যেগুলো সেখানে বায়ুমান কেমন দেখেন মাত্র 11 14 17 17 21 দেখা যাচ্ছে কোনগুলো আজকের সবচেয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের আজকে বায়ুমান সবচেয়ে ভালো তার মধ্যে আছে কাজাখস্তান তারপরে আছে অস্ট্রেলিয়ার আর হচ্ছে ক্যানবেরা অস্ট্রেলিয়ারই এবং ইউক্রেনের কিয়েভ সেখানের বায়ুমান আজকে সবচেয়ে ভালো যে তালিকা সেখানে চতুর্থ নম্বরে আছে এছাড়া জাপানের ওসাকাও আছে সেই তালিকায় আপনাদেরকে বিভিন্ন দেশের বায়ুমান জানাচ্ছিলাম এবং ভালো এবং খারাপের তালিকায় যে শহরগুলো আছে সেগুলো জানাচ্ছিলাম ঢাকার তাপমাত্রা আজকে কেমন থাকবে যারা রাজধানীতে এখনও নারী টানে বাড়ি ফেরেনি অথবা রাজধানীতে কোনো কাজের জন্য বের হননি তাদেরকে সাথে ছাতা রাখার অনুরোধ করব এই ছিল আমার কাছে ওয়েদার আপডেট চলে যাতে আমাদের মূল স্টুডিওতে সেখানে রয়েছেন তাসফিয়া তামান্না রঞ্জু ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ওয়েদারের আপডেট একটু জানতে চাই আজকের দিনের পত্রপত্রিকায় কি কি শিরোনাম স্থান পেয়েছে সেই খবরগুলো তামান্না আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে একটি আপনারা জানেন যে ঈদের ছুটি হয়ে গেছে বিভিন্ন অফিসগুলো এরই মধ্যে ছুটি হয়ে গেছে এই প্রভাব কিন্তু পড়েছে এই গণমাধ্যমে ছুটির আমেজ চলছে এবং সেই আমেজেই আজকে দৈনিক প্রথম আলো
তাদের ই পেপার যেটা বের করেছে শুধুমাত্র দৈনিক প্রথম আলো, আর কোনো গণমাধ্যমের ই পেপার আমি মানে আমার চোখে পড়েনি। তারা অনলাইন ভার্সন নিয়ে কাজ চলছে, কিন্তু ই পেপার তারা আজকে থেকেই বের করছেন না। তো দৈনিক প্রথম আলো আমার কাছে খোলা আছে, সেটারই একটু কী কী শিরোনাম রয়েছে একটু আপনাদেরকে জানাতে চাই। অন্যতম একটি শিরোনাম আছে, নদী যেন লাশ গুমের নিরাপদ ঠিকানা। এখানে 5 বছরে 639টি মরদেহের পরিচয় শনাক্ত হয়নি এবং বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এবং রাজধানী ছাড়াও এর আশপাশ থেকে সারা দেশ থেকে নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের একটি হিসাব দেওয়া হয়েছে এবং বিশেষ প্রতিবেদন করা হয়েছে সেটি। এবং লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনি উচ্চারিত হচ্ছে, আজকে হজ পালিত হচ্ছে, সেই খবর প্রধান শিরোনামে জায়গা করেছে দৈনিক প্রথম আলোর। আর দরদাম আর বেচা বিক্রিতে সরগরম কোরবানির পশুর হাট, রাজধানীর কোরবানির পশুর হাট সম্বন্ধে বলা হচ্ছে। এবং দর্শক আপনারা জানেন যে গতকালকেই সবচেয়ে বেশি পশু কোরবানির জন্য বিক্রি হয়েছে এই সমস্ত হাট থেকে। আর পশু কোরবানি দেবার জন্য মানুষ ওই যে ঝুঁকি না নিয়ে সাধারণত গতকালকেই অধিকাংশ মানুষজন কিনে ফেলেছেন এবং আজকেও অনেকে কিনছেন। এবং রাজধানীর অনেক পশুর হাটে পশুর সংকট রয়েছে বলে লক্ষ্য করা যাচ্ছিল এবং আমরা সেই বিষয়ে প্রতিবেদনও দেখিয়েছি। আরও প্রতিবেদন আছে দৈনিক প্রথম আলোর পাতায় রয়েছে, যুদ্ধবিরতির মধ্যে ইরানে মার্কিন হামলা হয়েছে এবং তেহরানের পাল্টা হামলার হুমকি। এবং মোস্তাফা খামেনি বলেছেন যে ঈদের বার্তা দিয়েছেন, সেই বার্তায় সে মার্কিনদের প্রতিহত করার একটা বার্তা তিনি দিয়েছেন, সেইটা প্রথম পাতায় স্থান পেয়েছে। এবং হামে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে এবং 555 জন হাম আক্রান্ত হয়ে এই সিজনে মৃত্যু হয়েছে, সেই খবর কিন্তু প্রথম পাতাতে রয়েছে। দৈনিক প্রথম আলো থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। এবারে দৈনিক সমকালের অনলাইন ভার্সন, যেটি আমি বলছিলাম যে শুরুতেই ই পেপারের আমি পাইনি, চোখে পড়েনি। দৈনিক সমকালের যে অনলাইন ভার্সন সেটার এখন প্রথম দেখা যাচ্ছে যে কমলাপুর সদরঘাটে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছিলেন যে এবারে ছাদে যেন উঠতে না পারে সেই বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বেশ কিছু লোকজন সেখানে দায়িত্ব পালন করছেন যেন মানুষজন ছাদে উঠতে না পারে। কিন্তু এই চিত্র যে ছবিটা ব্যবহার করা হয়েছে এটা দেখা যাচ্ছে যে ছাদে ওঠার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। আশপাশে ট্রেনের যেখানে যেভাবে পারছেন আসলে ঘরে ফেরার তারা মানুষ নানা রকমের ঝুঁকি নিচ্ছেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি প্রতিবেদন করা হয়েছে যে আমি বলেছি কিচেন ক্যাবিনেট ছিল কিন্তু আমি সদস্য ছিলাম না, এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। আর অবৈধ বাংলাদেশিদের দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মুসলমানদের কোরবানি দেবার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা হয়েছে, গরু কোরবানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এবং আইনের মাধ্যমে সেটি বলবৎ করার চেষ্টা করা হচ্ছে। এবং অবৈধ অভিবাসী তারা বলছেন যে বাংলাদেশ থেকে আসা অবৈধ যারা তাদেরকে বিতরণের জন্য একের পর এক উদ্যোগ নেওয়ার চলছে। এবং গতকালকে সীমান্ত এলাকায় কিন্তু বাংলাদেশি বেশ কিছু মানুষ যারা এই বিজেপি সরকারের রোষের মুখে যেন না পড়েন তারা বাংলাদেশে চলে আসার জন্য সীমান্ত এলাকায় ভিড় করছেন, এরকম প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এবং বাংলাদেশিদের দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং গতকালকে তিনি বলেছিলেন যে তাদের খাবার তাদের কাপড় কেন এই অনুপ্রবেশকারীদের দেয়া হবে বা তারা কি কেন ভোগ করবেন এই নিয়ে তিনি প্রশ্ন রেখেছিলেন এবং এই বিষয়ে তিনি খুব বেশি সোচ্চার। জঙ্গল সলিমপুর যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় মামলা এবং সেইটাকে প্রতিবেদনে লক্ষ্য করা যাচ্ছে। আর সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না, সড়কমন্ত্রীর বক্তব্য। এবং তিনি বারবার করে দাবি করছিলেন যে সড়কে কোনো জায়গায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, সব জায়গাতেই খুব স্বাভাবিকভাবে চলছে এবং সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না। এর মাধ্যমে তিনি সড়কে চাঁদাবাজি করা হচ্ছিল, কোরবানির পশুর আনা নেওয়ার জন্য যে ট্রাকগুলো আছে সেইগুলো ক্ষেত্রে চাঁদাবাজির প্রতিবেদন বা সংবাদ আসছিল বারবার, সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। এবং উত্তরাঞ্চলের ঈদযাত্রায় আবারও যমুনা সেতু কেন্দ্রিক ভোগান্তি এবং সেখানে বেশ অনেক দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে এবং সেটা নিয়ে সংবাদ রয়েছে। ঈদুল আজহা কোরবানি সরঞ্জাম বিক্রি হচ্ছে অনলাইনে।
সেটা আছে খবর। আর গতকালকে খবর যে হামা উপসর্গে 10 শিশু মারা গেছে, সেটাও আছে। আর লাওসে স্বর্ণের খোঁজে গুহায় গিয়ে 1 সপ্তাহ ধরে আটক 7 জন। আর রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা ভেঙে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই কথাটা হচ্ছে জঙ্গল সলিমপুরের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপটে তিনি বলেছিলেন যে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র তৈরির একটা চেষ্টা করা হচ্ছিল জঙ্গল সলিমপুরে। তিনি বলছিলেন যে 17 বছর যে একটি সরকার ক্ষমতায় ছিল, তারা এই রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র তৈরি করার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন। এবং যুগান্তরের পাতা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা আজ, এবং সেটা উদযাপিত হচ্ছে, সেই খবর একটি ছবি দিয়ে প্রকাশ করেছে যুগান্তর অনলাইন। আর ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, নিহত 1। একটু আগের খবর, হাসিনাকে দেশে ফিরে বিচারে মুখোমুখি হওয়ার আহ্বান বিএনপি নেতা রিজভীর। আর জামায়াত এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন সেটা নিয়ে খবর আছে। কোরবানি চামড়ার বাজারে ধস নামার 5টি কারণ সম্বন্ধে বলা হয়েছে। আর শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী, রাজধানীর 16 স্থানে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী। যেদিন মৃত্যুবার্ষিকী পালিত হবে সেই দিনে বেশ রাজধানী সহ বিভিন্ন জায়গায় খাবার বিতরণের যে কর্মসূচি আছে সেই খবর স্থান পেয়েছে। আর হজের খুতবায় উঠে এলো জালিম শাসনের পরিণতি আর মুসলিমদের ঐক্যের ডাক। এইটা মোটামুটি বিভিন্ন গণমাধ্যমের পাতায় থাকা খবরগুলো। আমি একটু শেষ মুহূর্তে একটু দৈনিক আমার দেশের অনলাইন ভার্সনে একটি খবর দেখতে পাচ্ছিলাম যে জবানবন্দি নিতে রবিউলকে আদালতে আনা হয়েছে, এই খবরটি দেখা যাচ্ছে। আর গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসলে পাওয়া যাচ্ছে না, অনেকেরই অনলাইন ভার্সন কাজ করছিল না। বিভিন্ন গণমাধ্যম থেকে জানাচ্ছিলাম যেটা জানাচ্ছিলাম যে 100-র মতো মানুষ ভারতীয় ওই যে হাকিমপুর বর্ডারে এসেছে এবং বাংলাদেশে আসার জন্য তারা চেষ্টা করছে। এটাকেই শুভেন্দুর অধিকারীর যে বলছিলেন যে এই অবৈধ অভিবাসীদের বা বাংলাদেশ থেকে আসা লোক যারা আছে তাদেরকে বিতাড়িত করা হবে, এটার একটা চিত্র, এবং এটাকে তারা প্রথম পাতায় লিড করে রেখেছে। এখন এই ছিল মোটামুটি গণমাধ্যমে থাকা সংবাদগুলো। বিভিন্ন গণমাধ্যম আগেই বলেছিলাম যে পেপার বের করেনি, এবং অন্যান্য যে খবরগুলো ছিল আপনাদেরকে মোটামুটি অনলাইন ভার্সন থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারা দিনে শুরু করেন পত্রপত্রিকা উল্টে, আজকে তারা অনেকেই হয়তো বা হার্ড কপি পাচ্ছে না, কিন্তু সফট কপি বা অনলাইন ভার্সনের মাধ্যমে কিন্তু আপনারা সংবাদ জানতে পারবেন। এই ছিল মোটামুটি গণমাধ্যমের পাতাগুলো থেকে গণমাধ্যমে থাকা সংবাদগুলো। আমি এবারে চলে যেতে চাই তাসফিয়া তামানের কাছে মূল স্টুডিওতে। রঞ্জু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি পত্রপত্রিকার খবরাখবরগুলো জানাচ্ছিলেন, তার আগে আবহাওয়ার খবরাখবর আমাদেরকে জানিয়েছেন।